প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে। গতকাল ছিল আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 14তম দিন, গতকাল বৃহস্পতিবার। তো সেদিন দেশের মানুষ হঠাৎ করে এই বিএনপি সরকারের সংসদে হঠাৎ কিছু সময়ের জন্য শেখ হাসিনার আওয়ামী লীগকে ফিল করতে পেরেছে এবং মানুষের মনে হওয়াটি স্বাভাবিক যে এটি শেখ হাসিনা আমলের আওয়ামী লীগ দলীয় সংসদের কার্যাবলী চলছে, এরকমটি মনে হয়েছিল কিছু সময়ের জন্য হলেও। কেন সে কথা বলছি, আসছি সে আলোচনায় নির্দিষ্ট করে। তার আগে আমরা একটু আমাদের মেমোরি রিফ্রেশ করবার চেষ্টা করব। এই সরকার দায়িত্ব নিতে না নিতেই জনাব তারেক রহমানের নেতৃত্বে, যিনি এখন প্রধানমন্ত্রী, আমরা দেখলাম সেতু, সড়ক যোগাযোগ, রেলওয়ে মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব রবিউল পরিবহন খাতের চাঁদাবাজিকে বৈধতা দেবার চেষ্টা করলেন। তো এইটি সারা দেশের মানুষের বদ হজম হয়েছিল এমন একটি বক্তব্যে কিংবা এমন একটি অপচেষ্টায়। এমনকি বিএনপি দলীয় মন্ত্রী এমপিরাও অনেকেই বিব্রত বোধ করেছিলেন। এবং এই সমাজে চলতে গেলে আমাদের বিএনপির লোকদের সঙ্গে কথা বলতে হয়, উঠা বসা করতে হয়। তো সেই সুবাদে আমরা জানি ব্যক্তিগত আলাপে বিএনপি করেন এমন অনেকেই দুঃখ প্রকাশ করেছেন, বিব্রত বোধ করেছেন যে মন্ত্রীর এই বক্তব্যের সঙ্গে তারা মোটেই একমত না। এমনকি এমন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রবিউল সাহেবের নিয়োগকে অনেকে ভালো চোখে দেখেননি, বিএনপি দলীয়রাও দেখেননি। কারণ তিনি একজন বিতর্কিত ব্যক্তি এবং তিনি মার্ডার কেসের আসামি। গত বছরের অক্টোবরে একটি মার্ডার কেসে, একটি হাই ভোল্টেজ মার্ডার কেসে তার নাম আসে। তো যাই হোক, তো সেটি হজম করতে না করতেই শুরু হলো স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সংবিধানের পাঠদান। তিনি ৭২-এর সংবিধানের উপর লেসন দেয়া শুরু করলেন বিভিন্ন পর্যায়ে। কখনো বিগিনার্স লেভেলের লেসন, কখনো ইন্টারমিডিয়েট লেভেলের, কখনো অ্যাডভান্স লেভেলের লেসন দিয়ে যাচ্ছেন ক্রমশই। এবং সেই লেসনের ডোজ তিনি বাড়িয়ে চলেছেন সংবিধান বিশেষজ্ঞ জনাব সালাউদ্দিন আহমেদ। ইদানিং সঙ্গে আবার যুক্ত হয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন। সেই ভদ্রলোক ইদানিং বলার চেষ্টা করছেন সেই সময়ে প্রণীত, সেই সময়ে জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো অসাংবিধানিক এবং আইন মেনে হয়নি, ঠিকঠাকভাবে সেগুলো হয়নি। সাবেক অ্যাটর্নি জেনারেল একথা বলবার চেষ্টা করছেন লজ্জা শরমের মাথা খেয়ে এবং অতীত ভুলে গিয়ে। তিনি ভুলে গিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি যদি সত্যিকার অর্থে এতটাই সৎ মানুষ হতেন, এতটাই সংবিধান নির্ভর মানুষ হতেন, এতটাই সাংবিধানিক মানুষ হতেন এবং আইনের প্রতি এতটাই তার শ্রদ্ধা থাকত, তাহলে তার দরকার ছিল যে অধ্যাপক ইউনূস এবং তার উপদেষ্টারা এবং তার নিয়োজিত সংস্কার কমিশনগুলো এবং সেই সংস্কার কমিশনগুলোর সমন্বয়ক বডি জাতীয় ঐকমত্য কমিশন, তো তারা যেই অধ্যাদেশগুলো জারি করছিলেন, যেই সংস্কারগুলো প্রস্তাব করছিলেন, যেগুলো এখন আসাদুজ্জামান সাহেবের কাছে বেআইনি অসাংবিধানিক মনে হচ্ছে, এতটাই যদি তিনি তখন অতিষ্ঠ হয়ে থাকতেন, তাহলে তার এইসবের বিরুদ্ধে প্রতিবাদ করবার দরকার ছিল। হ্যাঁ, তিনি সম্প্রতি ডিফেন্স নেওয়ার চেষ্টা করেছেন যে অ্যাটর্নি জেনারেলের কাজ সরকারের পলিসি অনুযায়ী চলা এবং সেগুলোকে আপহোল্ড করা। তাই সম্ভবত তিনি বোঝাতে চেয়েছেন তিনি সেই সবের প্রতিবাদ করতে পারেননি। ফাইন, প্রতিবাদ করতে না পারলে পদত্যাগ করা দরকার ছিল, যে আমি আর পারছি না, এই সরকারের কর্মকাণ্ড, গৃহীত সিদ্ধান্ত এবং অধ্যাদেশগুলো এগুলো ঠিক হয়নি, সংবিধানের সঙ্গে মানানসই না, অসামঞ্জস্যপূর্ণ, তাই আমি আর অ্যাটর্নি জেনারেল থাকবো না। অনায়াসে তিনি পদত্যাগ করতে পারতেন। আর পদত্যাগ করলে সেটি হাসিনা আমল ছিল না যে হাসিনা তাকে ঠেঙাতেন, এসব কিছুই হতো না। দরকার ছিল তার পদত্যাগ করা, তিনি করেননি। অর্থাৎ অ্যাটর্নি জেনারেল হিসেবে সরকারের সব সুযোগ সুবিধা তিনি নিয়েছেন, পদে থেকেছেন এবং এখন সুবিধাজনকভাবে বিএনপির আইনমন্ত্রী হয়ে সেই সব অধ্যাদেশের বিরুদ্ধে কথা বলছেন। অর্থাৎ বিএনপি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করছেন, যেটি গণ আকাঙ্ক্ষার একেবারেই পরিপন্থী এবং বিপরীত। তো ইদানিং আমাদের সেই রবিউল আলমের পর সেতুমন্ত্রী এখন আমাদের হজম করতে হচ্ছে
এই হাই ভোল্টেজ হাই প্রোফাইল দুজনকে, সালাউদ্দিন আহমেদ এবং আসাদুজ্জামান। দেশের মানুষ এখন বিরক্ত, বীতশ্রদ্ধ, হতাশ, এবং কি বলবো, এই দুজনের লেসন, আইনের লেসন, সংবিধানের লেসন হজম করতে আমরা আর পারছি না। এরই মধ্যে আবার শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন, ডক্টর এহসানুল হক মিলন, সম্প্রতি তিনি প্রাইমারি স্কুলের শিশুদের বিএনপি রাজনীতিতে দীক্ষিত করছিলেন। তিনি জাইমা রহমানকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন তাদের সঙ্গে, এবং সরাসরি সেই শিশুদের যারা কিছুই জানে না, রাজনীতি কী জিনিস তারা সেটিও জানে না, তাদেরকে বলবার চেষ্টা করেছেন তিনি, তোমরা তো রাজনীতি করবা, কার রাজনীতি করবা? জাইমা রহমানের রাজনীতি করবা তোমরা। ক্যানভাসার যাকে বলি আমরা গ্রাম বাংলায়, মাঠে ঘাটে হাটে যারা ঔষধ বিক্রি করেন, মলম বিক্রি করেন, সেখানে স্থানীয় ভাষায় ক্যানভাসার বলা হয়। তো সেই ক্যানভাসাররা যেই সুরে যেইভাবে চিৎকার করে করে কথা বলেন, জনাব এহসানুল হক মিলন সেভাবেই কথা বলছিলেন, কার রাজনীতি করবা? জাইমা রহমান কে? কার নাতনি? কার মেয়ে? ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি তার পক্ষ থেকে লজ্জিত হয়েছে। আমি জানি না তিনি লজ্জা পেয়েছেন কিনা, সেই ভিডিও ক্লিপ তিনি এখনও দেখলে লজ্জিত হবেন কিনা। তিনি আবার নিজেকে ডিফেন্ড করবার চেষ্টা করেছেন সম্প্রতি, যে নির্বাচনের আগের একটি ভিডিও, আমি তো আমার দলকে প্রমোট করবই, ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করেছেন। খুবই নির্লজ্জ একটা আচরণ তিনি করেছেন। তো সেইটি বদহজম হয়েছিল আমাদের। সেই বদহজম সহ্য করতে না করতেই আবার নতুন করে, যেটি বলছিলাম প্রিয় দর্শক শ্রোতা শুরুতে, গতকাল জাতীয় সংসদের 14তম দিনে প্রথম অধিবেশনে আমাদের চিফ হুইপ সরকার দলীয় জনাব নুরুল ইসলাম মনি তিনি বক্তব্য রাখছিলেন। তো তিনি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেস্টিজাস ম্যাগাজিন টাইম ম্যাগাজিনে তার নাম উঠেছে, বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির মধ্যে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন। সেই জন্য তিনি অভিনন্দন জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীকে, এবং এটি ঠিক আছে, একদম পারফেক্ট। সরকারের চিফ হুইপ তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতেই পারেন। এমনকি আমি এই বিষয়ে একটি এপিসোড করেছি, সেখানে আমি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছি এবং সঙ্গে সঙ্গে কিছু দায়িত্ব এবং কর্তব্যের কথাও মনে করিয়ে দিয়েছি। তো যাই হোক, তো নুরুল ইসলাম মনি গতকাল তাকে অভিনন্দন জানিয়ে তার প্রশংসা করছিলেন, প্রশংসায় ভাসাচ্ছিলেন আসলে তাকে। দেশের মানুষের পক্ষে, সংসদের পক্ষে তিনি অভিনন্দন জানাচ্ছিলেন প্রধানমন্ত্রীকে, এবং সেইটি জানাতে গিয়ে তিনি তার 2 মাসের কর্মকাণ্ড, তার 2 মাসের পারফরমেন্স মূল্যায়ন করছিলেন, তাকে সাধুবাদ জানাচ্ছিলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন, হাইলাইট করছিলেন তার 2 মাসের শাসন ব্যবস্থাকে। আর তার চেয়ে বড় যে কাজটি তিনি করেছেন, তিনি একটি কবিতা আবৃত্তি করেছেন তারেক রহমানকে নিয়ে লিখিত সেই কবিতা। তো সেই কবিতাকে তিনি স্বরচিত কবিতা আবৃত্তি করলেন, নিজের লেখা নাকি অন্য কারো লেখা? তো কবি অ্যানোনিমাস এখানে, অর্থাৎ তার নাম পরিচয় আমরা জানতে পারি না। যাই হোক, কবিতাটি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, খুব বড় না, ছোটই আছে। তারপর এই বিষয়ে কিছু কথা বলতে হবে। ধৈর্য রাখবার জন্য এবং সঙ্গে থাকবার জন্য আপনাদের আগাম ধন্যবাদ জানিয়ে রাখছি প্রিয় দর্শক শ্রোতা। তো আমাদের সমকাল এটা হেডলাইন করেছে এভাবে, চিফ হুইপের কবিতা। তিনি আসার আগে দেশটা যেন ভাঁজ করা মানচিত্র ছিল, নদী ছিল, মানুষ ছিল, স্বপ্নও ছিল, কিন্তু দিগন্ত খুলে দেওয়ার মতো কোনো হাত ছিল না। তিনি এলেন, বললেন, খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ, বললেন উই হ্যাভ আ প্ল্যান। তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো, কিন্তু হৃদয় শিশির ভেজা ঘাসের মতো। বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন। দরজাগুলো নিজেই খুলে গেছে। এখন দূর দেশের আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম, এই দেশের নাম, বাংলাদেশের নাম। নেতৃত্ব মানে শুধু সামনে হাঁটা নয়, নেতৃত্ব মানে অসংখ্য ক্লান্ত মানুষের চোখে স্বপ্ন জাগিয়ে তোলা, আশা জাগিয়ে তোলা। তো প্রিয় দর্শক শ্রোতা, এটি অমিত্রাক্ষর ছন্দের একটি গদ্য কবিতা, আধুনিক কবিতা। তো নিশ্চয়ই আপনারা কবিতাটি উপভোগ করেছেন। এখন কথা হলো, এই কবিতা আবৃত্তি আমাদের জাতীয় সংসদে জনাব তারেক রহমানকে নিয়ে কতটা প্রাসঙ্গিক, কতটা প্রয়োজনীয়। একটি রাফ হিসেবে দেখা যাচ্ছে আমাদের জাতীয় সংসদে সারা বছর গড়ে পুরো জাতীয় সংসদ কেন্দ্রিক কর্মকাণ্ডের কারণে
সারা বছরে প্রতি মিনিটে গড়ে খরচ হয় 7 থেকে 12,000 টাকা, সংসদ অধিবেশন না চললেও। আর যখন সংসদ অধিবেশন চলে, সেখানে প্রতি মিনিটে গড়ে খরচ হয় 50,000 প্লাস টাকা, প্রতি মিনিটের খরচ। এই টাকা চিফ হুইপ নুরুল ইসলাম মনির না, তার পৈতৃক সম্পত্তি নয়, অন্য কারো না, কোনো সংসদ সদস্যের নয়, এই দেশের মানুষের ট্যাক্স পেয়ারের টাকা। তো এই টাকা খরচ করে এরকম স্তুতি, মোসাহেবি চাটুকারিতা এই দেশের মানুষ কি আসলেই চান? মিনিটে 50,000 প্লাস টাকা ব্যয় হয় যেই সংসদ কার্যাবলী পরিচালনায়। সেই সংসদে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করা, গান গাওয়া কতটা শোভনীয়, প্রিয় দর্শক শ্রোতা, কতটা প্রয়োজনীয়, কতটা প্রাসঙ্গিক, এই প্রশ্ন কিন্তু আমরা করতেই পারি। তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন, এক্সেলেন্ট, এটি তো তিনি করবেনই, করতেই হবে এটি, সেটি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তার 2 মাসের শাসনকাল সম্পর্কে মূল্যায়ন করেছেন, ফাইন, দলীয় লোক হিসাবে তিনি করতেই পারেন। কিন্তু এই যে কবিতা আবৃত্তি, এটির উদ্দেশ্য কি, বিধেয় কি? আচ্ছা, এখন আমরা একটু পেছনে ফিরে যাব। শেখ হাসিনার শাসনামলে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ এই 4টি জাতীয় সংসদের কার্যকলাপ যখন চলছিল, কর্মকাণ্ড যখন চলছিল, তখনও আমরা দেখেছি মোসাহেবেরা, চাটুকারেরা, গোপাল ভাঁড়েরা বিভিন্ন সময়ে আমাদের জাতীয় সংসদে, ট্যাক্স পেয়ারের টাকায় পরিচালিত সেই সংসদে কবিতা আবৃত্তি করেছেন, গান গেয়েছেন, এবং সেখানে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলেরও শিকার হয়েছেন। এবং তাদের মধ্যে 2 জন বেশ আলোচনায় এসেছিলেন। তারা হলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আসিফ ওসমান এবং বুকটা ফাইটটা যায় খ্যাত মমতাজ। তারা সংসদকে আসলে একটি ভাড়ামের জায়গায় পরিণত করেছিলেন, জাতীয় সংসদকে। এমনি তো সেই সংসদ কখনো ফাংশনাল ছিল না, কারণ এগুলো ছিল একতরফা, দেশে ভোট বলতে কিছু ছিল না। তো সেই একতরফা সংসদকেও তারা ভাড়ামিতে পরিণত করেছিলেন। তো প্রিয় দর্শক শ্রোতা, অতীতে রাজা বাদশাহ সম্রাটদের আমলে আমরা দেখেছি, আমরা দেখিনি, আমরা শুনেছি, আমরা বইতে পড়েছি, তখন রাজাদের দরবারে রাজকবি থাকতেন, সভাকবি থাকতেন। তাদের কাজ ছিল রাজা বাদশাহ সম্রাটদের চাটুকারিতা করা, তাদের মোসাহেবি করা, তাদের পদলেহন করা, তাদের বিষয়ে সবসময় প্রশংসা বাক্য উচ্চারণ করা, স্তুতি, স্থাবকতা, এসবই ছিল তাদের একমাত্র কাজ। এবং এসবের জন্য তারা পেমেন্ট পেতেন, বেতনভুক্ত ছিলেন সেই সব সভাকবি এবং রাজকবিরা। এর মধ্যে গোপাল ভাঁড় এবং বীরবলের কথা আমরা বেশি শুনতে পাই। আলোচনায় আরও অনেকেই আছেন, তালিকা অনেক দীর্ঘ হতে পারে, প্রয়োজন নেই সেগুলো বলবার। তো এখন এই ত্রয়োদশ জাতীয় সংসদে আমরা দেখছি ভাঁড়ের সংখ্যা বেড়েই চলেছে, ভালো লক্ষণ নয়। আর জনাব তারেক রহমান দেশে এসেই কিন্তু উচ্চারণ করেছিলেন, তিনি তাকে মাননীয় বলে কেউ সম্বোধন করুক সেটিও চাননি। তিনি কিন্তু বলেছিলেন, আমাকে মাননীয় বলবার দরকার নেই। যুক্তরাজ্যে দীর্ঘ সময় থেকে 2-4টি ভালো জিনিস যদি তিনি নিয়ে থাকতে পারেন, তাহলে এইটি তার মধ্যে একটি। কথায় কথায় মাননীয়, মান্যবর, হে রাজন, হে মহারাজ, এইসব ওখানে চলে না। তাই তারেক রহমান বলছিলেন তাকে মাননীয় বলবার দরকার নেই, আমরা দেখেছি। তো এটি একটি ভালো দিক, প্রশংসা করি আমি, তিনি যে সেটি বলেছেন। কিন্তু চাটুকারেরা সে কথা শুনছে না। চাটুকারেরা শুধু মাননীয় বলেই ক্ষান্ত হচ্ছেন না, তারা কেউ কবিতা লিখছেন, কেউ গান লিখছেন, কেউ মহাকাব্য রচনা করছেন, তাকে নিয়ে ভয়ঙ্কর একটি প্রবণতা শুরু হয়েছে। আর এতে প্রধানমন্ত্রী বড় হচ্ছেন না, ছোট হচ্ছেন, প্রধানমন্ত্রী বিব্রত হচ্ছেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সময় এসেছে প্রধানমন্ত্রী তাকে এবং এই নুরুল ইসলাম মনিদের মতো যারা স্থাবকতা করতে চাচ্ছেন, পাইপলাইনে আছেন, আরও অনেকে কবিতা লিখে ফেলেছেন, আবৃত্তি করবার অপেক্ষায় আছেন, তাদেরকে থামিয়ে দেবার এখনই উপযুক্ত সময়। আমরা শেখ হাসিনার সংসদ আর ফিরে চাইছি না, এইটি একটি নতুন সংসদ হোক আমরা চাই। এখানে স্তুতি, স্থাবকতা, মোসাহেবি, চাটুকারিতা, পদলেহন এগুলো বন্ধ হওয়া দরকার, বন্ধ হবে বলে আমরা আশা করছি। তো প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই চাটুকারদের থামিয়ে দিন, যথেষ্ট হয়েছে, ইনাফ ইজ ইনাফ। তাদের বলে দিন যে কেউ এরকম চেষ্টা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি করতেই হবে, এটি সময়ের দাবি। আর জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত এই সংসদে
আমরা কারো ব্যক্তিগত চাটুকারিতা, ব্যক্তিগত স্তুতি, স্থাপকতা কারো সম্পর্কে চাচ্ছি না। এটি অ্যাফোর্ডেবল না, এই জাতি এটি অ্যাফোর্ড করে না। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন সঙ্গে থাকবার জন্য। এবং সব পর্যায়ে মোসাহেব, চাটুকার, স্তাবক এদের কাছ থেকে আমাদের সাবধানে থাকতে হবে সবাই।